গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন ক্যাপ্টেন ফ্রেডরিক ম্যারিয়েটের গল্প চিলড্রেন অব দ্য নিউ ফরেস্ট। আজ দ্বিতীয় পর্ব। অবশেষে শীত শেষ হলো, তুষার মিলিয়ে গেল, নতুন পত্র পল্লবে মুকুলিত হয়ে উঠল গাছপালা, সূর্যের তেজ বাড়ল। তারপর একদিন ওরা অবাক হয়ে লক্ষ্য করল আবার সবুজ হয়ে উঠেছে ধূসর বনভূমি। জ্যাকব আর এডওয়ার্ড শিকারে বেরোল এক সকালে। দুপুর নাগাদ তাগড়া জোয়ান দুটো হরিণ মারতে পারল। একটা মেরেছে এডওয়ার্ড, জীবনে এই প্রথম। খুশিতে বাচ্চা ছেলের মতো লাফাচ্ছে সে। জ্যাকবও খুশি, ও যা ভেবেছিল তার চেয়ে কম সময়েই মানুষ হয়ে উঠছে ছেলেটা। আগের মতোই জ্যাকব বনে রয়ে গেল হরিণগুলির চামড়া ছাড়ানোর জন্য। এডওয়ার্ড কুটিরে ফিরে এলো বিলিকে নিয়ে যাবে বলে। 2 দফায় ওরা হরিণের টুকরোগুলো বাড়িতে আনলো। শেষবার যখন ফিরল তখন রাত নেমে আসছে। পরদিন সকালে টাট্টু ঘোড়ার পিঠে হরিণের মাংস বোঝাই দিয়ে লিমিংটনে গেল জ্যাকব। পরিচিত এক মাংস ব্যবসায়ীর কাছে বিক্রি করল সেগুলো। পরদিন ও তারপর দিন অমন আরও 2 বোঝা মাংস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিল জ্যাকব। এরপর একটা টানা গাড়ির খোঁজে গেল সে। ভাগ্য ভালো, বেশিক্ষণ খোঁজাখুঁজি করতে হলো না। অল্প সময়ের ভেতরে বিলি যত বড় টানতে পারবে ঠিক তত বড় একটা গাড়ি পাওয়া গেল। গাড়িওয়ালা যা দাম চাইল জ্যাকব হিসাব করে দেখল আজ মাংস বিক্রি করে যে টাকা পেয়েছে তাতে গাড়িটা হয়েও কিছু টাকা বাঁচে। গাড়িটা কিনে ফেলল ও, একটা জোয়ালও কিনল। বিলিকে গাড়িতে জুড়ে রওনা হলো জ্যাকব। কিন্তু গাড়িতে জোড়ার ব্যাপারটা একদম পছন্দ করল না বিলি। পা ছুঁড়ে মাথা নেড়ে জোয়ালটা কাঁধ থেকে নামিয়ে ফেলবার চেষ্টা করে আপত্তি জানাতে লাগল, কিন্তু হাল ছাড়ল না জ্যাকব। বেশ কিছুক্ষণের চেষ্টায় ঘোড়াটাকে বশ বানাতে পারল সে। তারপর রওনা হলো কুটিরের দিকে। গাড়ি দেখে ভীষণ খুশি হামফ্রে, বলল, এবার আমাদের পরিশ্রম অনেক কমে যাবে। পরদিন সকালে বাকি মাংসটুকু গাড়িতে বোঝাই দিল জ্যাকব। এদিনও বিলি প্রথমে কিছুক্ষণ আপত্তি জানালো, শেষে গাড়ি টানতে টানতে রওনা হলো লিমিংটনের দিকে। ফিরবার সময় ও এত ভদ্র আচরণ করল যে কেউ বুঝতেই পারল না মাত্র কাল ওকে প্রথম গাড়িতে জোড়া হয়েছে। কাল গাড়ি কেনা আর ঘোড়াটাকে গাড়িতে জোড়া নিয়ে এত ব্যস্ত ছিল যে লিমিংটন থেকে কোনো খবরাখবরই সংগ্রহ করতে পারেনি জ্যাকব। আজ পেরেছে। ও কুটিরে ফিরতেই এডওয়ার্ড জিজ্ঞেস করল, কিছু খবর আনতে পারলে? হ্যাঁ, ক্যাপ্টেন বার্লি রাজার পক্ষে লোকদের বিদ্রোহী করে তুলতে চাইছিলেন। ওকে ফাঁসি দিয়েছে রাউন্ডহেডরা। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছিল। রাষ্ট্রদ্রোহিতা? দাঁতে দাঁত চাপলে এডওয়ার্ড। যারা ওকে ফাঁসি দিয়েছে তারাই তো সবচেয়ে বড় রাষ্ট্রদ্রোহী। তাতে কোনো সন্দেহ নেই। শোনো, ভালো খবরও আছে। ডিউক অফ ইয়র্ক পালিয়ে হল্যান্ডে চলে গেছেন। তাই নাকি? আর রাজা? রাজা এখনো বন্দী, ক্যারিসব্রুক ক্যাসেলে আছেন। অবশ্য এ নিয়ে এত রকম গুজব লিমিংটনে, কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝা দেয়। কিছুক্ষণ গম্ভীর হয়ে রইল এডওয়ার্ড, তারপর বলল, একদিন আমরা আমাদের অধিকারে ফিরে পাবো জ্যাকব, তুমি দেখে নিও। খুবই ব্যস্ততার ভেতর দিন কাটছে ওদের। ফসল বুনবার সময় হয়ে গেছে। বনের ভেতর ছোট্ট এক টুকরো জমি পরিষ্কার করে নিয়েছে জ্যাকব। সেখানে নানা রকম তরি তরকারি যেমন গাজর, শালগম, আলু ইত্যাদি ফলায়। মাটি কোপানো থেকে শুরু করে বীজ বোনা, ফসল তোলা সব জ্যাকব এতদিন একা করত। এবার ও 2 জন সহকারী পেয়েছে। 1 মাসেরও কম সময়ের ভেতর জমি তৈরি এবং বীজ বোনা হয়ে গেল। বীজগুলো থেকে অঙ্কুরও বেরিয়ে গেছে। এখন খেয়াল রাখতে হবে আগাছা যেন বেড়ে না ওঠে। হামফ্রে নিল দায়িত্ব। প্রতিদিন ভোরে ও খেতে চলে যায়। নতুন গজানো আগাছা পরিষ্কার করে ফিরে আসে সূর্যোদয়ের বেশ পরে। কিছুদিনের ভেতরই ছোট্ট খামারটার পুরো দায়িত্ব কাঁধে তুলে নিলে ও। একদিন রাতে খাওয়ার সময় হামফ্রে বলল, এবার আমাদের একটা গরু দরকার। বনে যে চড়ে বেড়ায় ওগুলো কাদের? আগে আশেপাশের গৃহস্থদের ছিল, বলল জ্যাকব। এখন যদি কারো হয় তো রাজার। মানে? সবিস্ময়ে প্রশ্ন করল হামফ্রে। মানে আর কিছু না, গৃহস্থদের বাড়ি থেকে পালিয়ে বা পথ ভুলে ওরা বনে চলে এসেছিল, সেই থেকে বনেই রয়ে গেছে। আগে পোষা ছিল, কিন্তু এখন বুনো হয়ে গেছে। খুব দ্রুত বাড়ছে ওদের সংখ্যা। কয়েক বছর আগেও 6টা ছিল, এখন অন্তত 50টা হয়েছে। আমি একটা ধরব, বলল হামফ্রে। ও কাজটি করো না, ষাঁড়গুলো ভীষণ হিংস্র। কেমন শিং এক একটা, দেখেছ তো? ষাঁড় কেন ধরব? আমি তো ধরব গরু। গরু থেকে দুধ পাবো, গোবর পাবো। আমার বাগানের জন্য আরো বেশি সার দরকার। শুধু বিলির গোবরে কুলাচ্ছে না। বেশ, চেষ্টা করে দেখো, জ্যাকব বলল। তুমি যদি 2-1টা গরু ধরতে পারো কেউ বাধা দেবে না, তবে আমার মনে হয় না কাজটা খুব একটা সহজ হবে।
তবু আমি চেষ্টা করব। তুই কি বলিস অ্যালিস, বাড়িতে একটা গরু থাকলে ভালো হবে না? ফসল তোলা হয়ে গেছে, দিনগুলো ক্রমশ লম্বা হয়ে উঠছে, সেই সাথে ওদের কাজও হালকা এবং সহজ হয়ে আসছে। দীর্ঘ অবসর হাতে পাচ্ছে সবাই, যে যার মতো অবসর কাটাচ্ছে, কিন্তু হামফ্রে কাজ নিয়ে বেঁধে আছে। এক মুহূর্ত বিশ্রাম নেয় না ও। এডিথকে একটা এক চাকাওয়ালা ঠেলাগাড়ি বানিয়ে দিয়েছে। ক্ষেত থেকে যেসব আগাছা তোলে সেগুলো এডিথ গাড়িতে করে নিয়ে দূরে ফেলে আসে। মুরগিদের জন্য ঘর এবং ডিম পাড়ার ও তা দেওয়ার জায়গা তৈরি করে দিয়েছে। কিছুদিনের ভেতরে দেখা গেল 5-7টা মা মুরগির পেছনে 40-50টা তুলতুলে বাচ্চা ঘুরে বেড়াচ্ছে উঠানময়। শুয়োরের খোয়ারটা দুভাগে ভাগ করে দিয়েছে, যাতে মাদি শুয়োরটাকে আলাদা রাখা যায়। খুব শিগগিরই ওটা বাচ্চা দেবে বলে আশা করছে ওরা। শুধু এই নয়, জঙ্গল থেকে বুনো স্ট্রবেরির চারা এনে লাগিয়েছে আঙিনায়। খেতে পেঁয়াজের চাষ করেছে এবং এখন ও গরুর গোয়াল বানানোর জন্য বনে ঘুরে ঘুরে কাঠখড়ি জোগাড় করছে। বোঝা বোঝা লম্বা ঘাস কেটে এনে শুকিয়ে রাখছে, কারণ ঘরে যে খড় আছে তা দিয়ে শুধু টাট্টুর হয়তো চলে যাবে, কিন্তু গরু এবং টাট্টুর হবে না। গরু আসবে কোত্থেকে হামফ্রে? প্রশ্ন করছে এডওয়ার্ড। যেখান থেকে হরিণের মাংস আসে, ও জবাব দিয়েছে। রোজ ভোরে এবং বিকেলে সে বেরিয়ে যায়, 1-1.5 ঘন্টা বনে কাটিয়ে ফিরে আসে। এ নিয়ে কেউ কখনো কোনো প্রশ্ন করেনি। সবাই ধরে নিয়েছে গরুর পালের গতিবিধির উপর নজর রাখবার জন্য ও যায়। একদিন সত্যি সত্যি হামফ্রে একটা গরু নিয়ে ফিরবে, এতে কারো সন্দেহ নেই। তবু মাঝে মাঝে টিপ্পনি কাটতে ছাড়ে না এডওয়ার্ড। কি হামফ্রে, তোর গরু কি ডিম পাড়ছে? হামফ্রে অবিচল গাম্ভীর্যের সঙ্গে জবাব দেয়, দূর, গরু কি ডিম পাড়ে? শিগগিরই গরু পেয়ে যাবে তোমরা, চিন্তা করো না। একদিন সন্ধ্যায় অনেক দেরি করে ফিরল হামফ্রে। পরদিন আবার সূর্য উঠবার আগেই বেরিয়ে গেল। নাস্তার সময় পেরিয়ে গেল, ও এলো না। কোনো বিপদে পড়ল না তো? উসখুস করতে করতে একসময় বলেই ফেলল জ্যাকব। হেসে উঠল এডওয়ার্ড। তোর এত চিন্তা করো না তো, আজ বোধহয় ও গরু নিয়ে ফিরছে, তাই দেরি হচ্ছে। কথাটা এডওয়ার্ড শেষ করেছে কি করেনি, হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল হামফ্রে। যেখান থেকে আসুক, সারাটা পথ ও দৌড়ে এসেছে, তাতে কোনো সন্দেহ নেই। রোদে লাল হয়ে গেছে মুখ, সারাগা ঘর মাখত। জ্যাকব, এডওয়ার্ড, তাড়াতাড়ি চলো আমার সাথে, বলল হামফ্রে। আমি বিলিকে গাড়িতে জুটছি, তোমরা কিছু দড়িদার আর স্মোকারকে নিয়ে এসো। ও হ্যাঁ, বন্দুক দুটো নিতে ভুলো না, কাজে লাগতে পারে। বলে আর দেরি করল না, বেরিয়ে গেল হামফ্রে। কি হতে পারে? এডওয়ার্ডকে জিজ্ঞেস করলো জ্যাকব। কি আর, অশ্চি গরু নিশ্চয়ই। চলো চলো, যেতে যেতে শোনা যাবে। কয়েক মিনিটের ভেতর ঘোড়াটাকে গাড়িতে জুড়ে হামফ্রে উঠানে এসে দাঁড়ালো, তারপর হাঁক ছাড়ল। কই, চলো, নষ্ট করার মতো একদম সময় নেই হাতে। রওনা হলো ওরা। কিছু দূর যাবার পর এডওয়ার্ড জিজ্ঞেস করলো, ব্যাপার কি এবার বলো? বলছি, হামফ্রে জবাব দিল। তোমরা নিশ্চয়ই এতদিন আন্দাজ করে ফেলেছ রোজ সকাল সন্ধ্যা আমি কোথায় যাই। গরুগুলোর উপর নজর রাখছিলাম। প্রত্যেকদিন ওরা একই পথে যাওয়া আসা করে। ওই পথের পাশে ঝোপের ভেতর বসে আমি নজর রাখতাম আর মনে মনে ফোন দিয়ে হাঁটতাম কী করে ধরা যাবে একটাকে। কদিন আগে খেয়াল করলাম একটা গরুর বাচ্চা দেবার সময় খুব কাছে এসেছে। কি করে বুঝলি? প্রশ্ন করল এডওয়ার্ড। পেট দেখে। কাল সন্ধ্যায় দেখলাম সেই গরুটা হঠাৎ পাল ছেড়ে ছোট একটা লতাগুল্মের বনে ঢুকে পড়ল। পালের অন্যান্য গরু সব চলে গেল, ওটা ফিরে এলো না। আমি অপেক্ষা করতে লাগলাম। 3 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু গরুটা ফিরল না। শেষে বাড়ি ফিরে এলাম। আজ ভোরে গিয়ে দেখি পালের সঙ্গে নেই ওটা। আর সন্দেহ নেই, বাচ্চা দেওয়ার জন্যই গুল্মঝোপে ঢুকেছে গরুটা। হলো, কিন্তু আমরা এখন যাচ্ছি কি জন্য? বলল জ্যাকব। আমার বুদ্ধিটা শোনো, তাহলেই বুঝতে পারবে। বাচ্চাটাকে আমরা গাড়িতে তুলে নেব। আমার মনে হয় পারবো আমরা। কি করে? জানতে চাইল এডওয়ার্ড। গরুটা যদি গুঁতো দিতে আসে? মায়ের কাছ থেকে বাচ্চা কেড়ে নেওয়া সোজা কথা। সেজন্যই স্মোকারকে নিয়ে এসেছি, ওকে লেলিয়ে দেব, গরুটাকে ব্যস্ত রাখবে। এই ফাঁকে বাচ্চাটাকে গাড়িতে তুলে ফেলবো আমরা। পালের অন্য গরুগুলো যদি এসে পারে তোমরা গুলি চালাবে। বুদ্ধিটা ভালোই বের করেছ হামফ্রে, মৃদু হেসে জ্যাকব বলল। কাজ হবে মনে হচ্ছে। তা গুল্মবনটা কোথায়? আর আধ মাইলও হবে না। ঝোপটার কাছে পৌঁছে ওরা দেখতে পেল বেশ কিছু দূরে একটা ফাঁকা জায়গায় চড়ছে পুরো গরুর পালটা। মনে মনে একটু স্বস্তি বোধ করল জ্যাকব। দূরত্বটা মোটামুটি নিরাপদই বলা যায়। এবার ফিসফিস করে জ্যাকব বলল, আমি আর এডওয়ার্ড স্মোকারকে নিয়ে ঝোপের ভেতর ঢুকবো। হামফ্রে, তুমি থাকবে আমাদের পেছনে। স্মোকার যেন গরুটাকে কামড়ে ধরে সেই ব্যবস্থা করবো দরকার হলে, অবশ্য ওটা যদি ওখানে থাকে। হ্যাঁ হ্যাঁ আছে, এই যে খুরের দাগ, চলো। সাবধান ওরা ঢুকে পড়ল গুল্মবনের ভেতর। খুরের দাগ অনুসরণ করে এগুতে এগুতে অবশেষে পৌঁছে গেল গরুটার কাছে। হ্যাঁ,
বাচ্চা দিয়েছে। দেখে মনে হচ্ছে খুব বেশিক্ষণ আগে নয়। বাচ্চার গা চাটছে গরুটা। বাচ্চাটা এখনো পায়ের উপর উঠে দাঁড়ায়নি। জ্যাকব আর এডওয়ার্ডকে দেখেই ক্রুদ্ধ ভঙ্গিতে মাথা দোলাল গরুটা। পর মুহূর্তে ছুটে আসতে গেল। আর দেরি করল না জ্যাকব। চিৎকার করে উঠল, স্মোকার, ধর ধর! সঙ্গে সঙ্গে ছুটল কুকুরটা ভয়ঙ্কর স্বরে ঘেউ ঘেউ করতে করতে। আঁতকে উঠে পিছিয়ে গেল গরুটা। ঘেউ ঘেউ করতে করতে তার চারপাশে ঘুরতে লাগলো স্মোকার। জ্যাকবদের দিকে তো দূরের কথা, নিজের বাচ্চার দিকেও আর এগোতে পারছে না গরুটা। জলদি এডওয়ার্ড, হামফ্রে! চিৎকার করল জ্যাকব। বাচ্চাটাকে গাড়িতে তুলে ফেলো, আমি আর স্মোকার সামলাচ্ছি মাটাকে। পেটের নিচ দিয়ে আলগোছে ধরে বাচ্চাটাকে গাড়ির কাছে নিয়ে গেল দুভাই। স্মোকারের হাত থেকে বাঁচবার জন্য এত ব্যস্ত ছিল মা গরুটা যে প্রথমে কিছু খেয়াল করল না। যখন করল তখন বাচ্চাটাকে অনেক দূরে নিয়ে গেছে এডওয়ার্ড ও হামফ্রে। কাতর স্বরে একটা ডাক ছেড়ে শিং বাগিয়ে ছুটে আসতে গেল গরুটা। কিন্তু লাফ দিয়ে উঠে তার কান কামড়ে ধরে ঝুলে পড়ল স্মোকার। হ্যাঁ, ধরে থাক স্মোকার! চিৎকার করে উঠে জ্যাকব ছুটল গাড়ির দিকে। ইতিমধ্যেই বাছুরটাকে নিরাপদে গাড়িতে উঠিয়ে বেঁধে ফেলেছে এডওয়ার্ড এবং হামফ্রে। জ্যাকব পৌঁছতেই তিনজন উঠে পড়ল গাড়িতে। হামফ্রে, চালাও গাড়ি! চেঁচিয়ে বলল জ্যাকব। আমাদের পেছন পেছন ওটা আসবে। স্মোকার, ছেড়ে দে, চলে আয়! ঝোপের ভেতর থেকে ছুটে বেরিয়ে এলো স্মোকার। পেছন পেছন বাছুরটার মা। একটু পরপরই কাতর স্বরে হাম্বা করে উঠছে। বাছুরটাও জবাব দিচ্ছে মায়ের হাম্বা রবের। বিলির জন্য বোঝাটা আজ একটু বেশি ভারী হয়ে গেছে। গাড়ি তো আছেই, তার উপর তিনজন মানুষ আর একটা বাছুর। খুব দ্রুত ছুটতে পারছে না বেচারা। কিছুক্ষণের মধ্যেই গরুটা গাড়ির একেবারে কাছে এসে পড়ল। ইচ্ছা করলেই গাড়ির পেছনটায় ঢুস লাগাতে পারে। এখনও সমানে চিৎকার করছে হাম্বা হাম্বা করে। বাছুরটাও জবাব দিয়ে যাচ্ছে। এডওয়ার্ড, শান্তস্বরে জ্যাকব বলল, বন্দুক তৈরি রাখো। পালের অন্য গরুগুলো বোধহয় আসছে। হামফ্রে, যত জোরে পারো চালাও। কয়েক মিনিট পরে দেখা গেল প্রায় সিকি মাইল পেছনে, পুরো পাল নয়, মাত্র একটা ষাঁড়, যেমন তাগড়া তেমন তেজি, ঘাড় নিচু করে তীর বেগে ছুটে আসছে। বাতাসে উঠছে তার লেজ। হামফ্রে, গাড়ি থামাও! চিৎকার করে উঠল জ্যাকব। এডওয়ার্ড, তুমি তৈরি? প্রথমে তুমি গুলি করো, কাঁত তাক করবে। লাগাম টেনে বিলিকে সেই সাথে গাড়িটাকে দাঁড় করিয়ে ফেলল হামফ্রে। মা গরুটা যেন গাড়িতে ঢুস লাগিয়ে না বসে, সেজন্য আবার তার উপর স্মোকারকে লেলিয়ে দিল জ্যাকব। এর মধ্যে অনেকটা এগিয়ে এসেছে ষাঁড়। বন্দুক তাক করল এডওয়ার্ড। আস্তে আস্তে গাড়ির 60 গজের ভেতর এসে পড়ল ষাঁড়টা। এবার, বলে উঠল জ্যাকব। ঘোড়া টেনে দিল এডওয়ার্ড। অব্যর্থ লক্ষ্য। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনের দুহাটু ভাঁজ হয়ে পড়ে গেল ষাঁড়টা। পেছনের পা দুটো ছুটতে ছুটতে শিং দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলতে চাইল মাটি। হ্যাঁ হামফ্রে, বলল জ্যাকব, এবার গাড়ি ছোটাও। আরে, ষাঁড়টা তো আবার দাঁড়িয়েছে। ঠিক আছে, কি হয় ব্যাটার পরে এসে দেখা যাবে। চলতে শুরু করলো গাড়ি। স্মোকারকে ডেকে নিল জ্যাকব। মা গরুটা আবার ছুটতে লাগলো পেছন পেছন। একটু পরেই কুটিরের কাছে পৌঁছে গেল ওরা। গাড়িটা উঠানে ঢুকিয়েই ফটকটা বন্ধ করে দিতে হবে, হামফ্রে বলল। আমি তৈরি না হওয়া পর্যন্ত গরুটা বাইরেই থাকবে। ঠিক আছে, বলল জ্যাকব। ওকে বাইরে রাখা কঠিন হবে না, স্মোকারকে লাগিয়ে দিলেই হবে। কিন্তু ও কি? হঠাৎ চিৎকার করে উঠল জ্যাকব। অ্যালিস, এডিথ, এরা দেখি বাইরে বেরিয়ে আসছে। গরুর সামনে পড়ে গেলে বিপদ হবে তো। তোমরা ঘরে ঢুকে পড়ো। এডওয়ার্ড চেঁচালো। উঠানের মাঝখানে থেমে পড়ল মেয়ে দুটো। ছুটে আসা গরুটাকে দেখল, তারপর যেমন ছুটে বেরিয়েছিল তেমনি পরিমরি করে ঢুকে পড়ল ঘরের ভেতর। হামফ্রে উঠানের বেড়ার কিনারে নিয়ে গেল গাড়িটাকে, যেন এডওয়ার্ড ভেতরে লাফিয়ে পড়ে ফটক খুলে দিতে পারে। জ্যাকব আবার স্মোকারকে লেলিয়ে দিল। গরুটা বেশ খানিকটা পেছনে পড়ে গেল। বেড়া টপকে উঠানে চলে এলো এডওয়ার্ড। ফটক মেলে ধরল। গাড়ি নিয়ে হামফ্রে ঢুকে পড়তেই ঝট করে বন্ধ করে দিল আবার। গরুটা বাইরেই রইল। জ্যাকব ডাকতে লাফিয়ে বেড়া টপকে উঠানে চলে এলো স্মোকার। এবার হামফ্রে, বাছুরটাকে নামিয়ে গোয়ালে রাখবো, তারপর মোটা একটা দড়ির মাথায় ফাঁস বানিয়ে আমি উঠে যাব কড়িকাঠের ওপর। তোমরা ফটক খুলে দেবে। গরুটা গোয়ালে ছুটে এসে বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়তেই আমি ওই ফাঁসটাও শিঙে আটকে দেব। তারপর সবাই মিলে বেঁধে ফেলবো ভালো করে। আর আমি তৈরি বলে চিৎকার করলেই তোমরা ফটক খুলে দেবে। কয়েক মিনিট লাগলো হামফ্রের তৈরি হতে। জ্যাকব আর এডওয়ার্ডও তৈরি হলো। কড়িকাঠের উপর উঠে ফাঁসটা ঝুলিয়ে দিয়ে হামফ্রে চিৎকার করে উঠল, তৈরি! ফটক খুলে দেওয়া হলো। তীব্র একটা হাম্বা ডাক ছেড়ে ছুটল গরুটা সোজা গোয়ালে তার বাচ্চার কাছে। গোয়ালের দরজা বন্ধ করে দিল জ্যাকব। মিনিট খানেক পর হামফ্রের চিৎকার শোনা গেল, হয়ে গেছে, দড়ির এই মাথাটা ধরো, তোমরা বাঁধো ভালো করে। হয়েছে? হ্যাঁ, জবাব দিল এডওয়ার্ড। এবার তাহলে ঢুকতে পারো, দরজা সাবধানে খুলো।
ওরা ঘরের ভিতরে ঢুকে দেখল গোয়ালের একধার ঘেঁষে দাঁড়িয়ে বাচ্চাকে আদর করছে গরুটা। শিং দুটো শক্ত হয়ে বাঁধা রয়েছে বলে নড়তে পারছে না। আপাতত তার নড়বার ইচ্ছা আছে বলেও বিশেষ মনে হচ্ছে না। তারপর হামফ্রে জিজ্ঞেস করলো জ্যাকব, দাঁড়াও, আগে ওর শিং দুটোর আগা করার দিয়ে কেটে দিই, তাহলে গুঁতো দিলেও বেশি ব্যথা পাবো না আমরা। তারপর একটু ঢিলে করে একটা রশি বেঁধে দেব, তাহলে হাঁটাচলা করতে পারবে আর কিছু খাবারও মুখে দিতে পারবে। শিগগিরই ওকে পোষ বানিয়ে ফেলতে পারবো আশা করি। কিছুক্ষণের ভেতর কাজগুলো শেষ করে ফেলল হামফ্রে। যে কাজ জীবনে কোনোদিন করেনি সে কাজ আশ্চর্য দক্ষতার সাথে করল ও। রীতিমতো বিস্মিত হলো জ্যাকব ও এডওয়ার্ড। অবশেষে গোয়ালের দরজা বন্ধ করে বেরিয়ে এলো ওরা। সত্যি শেষ পর্যন্ত আমাদের এক হাত দেখালে বটে হামফ্রে, বলল জ্যাকব। সত্যি একটা গরু তাহলে জোগাড় করে ফেললে, তা আবার বাছুর সহ। স্বীকার করতেই হবে এর পুরো কৃতিত্ব তোমার। কোনো সন্দেহ নেই, বলল এডওয়ার্ড। কত চিৎকারে মেরেছি তোকে, এখন মনে করে তো লজ্জাই লাগছে। এবার তাহলে 7টার খবর নিতে হয়। হ্যাঁ চলো, আগে খেয়ে নিই, তারপর লিমিংটনে গিয়ে মাংস চামড়া দুটোই বিক্রি করে আসবো, ভালো দাম পাওয়া যাবে। দুপুরের খাওয়ার পর জ্যাকব আর এডওয়ার্ড রওনা হলো, কাঁধে বন্দুক। ওদের পেছন পেছন গাড়ি নিয়ে চলল হামফ্রে। এডিথ আর অ্যালিস বায়না ধরেছিল গরু, বিশেষ করে বাচ্চাটাকে দেখবে। অনেক বুঝিয়ে ওদের শান্ত করেছে হামফ্রে। বলেছে গরুটা একটু শান্ত হলে ও নিজে ওদের নিয়ে গিয়ে দেখাবে। এই ফাঁকে ওরা যেন নিজেরা গোয়ালে না ঢুকে পড়ে, তাহলে বিপদ হতে পারে। যেখানে রেখে গিয়েছিল সেখানেই ষাঁড়টাকে দেখতে পেল ওরা। শান্তভাবে দাঁড়িয়ে আছে। ওরা কাছাকাছি হতেই শিং বাগিয়ে মাথা দোলালো, তবে গুঁতো দেওয়ার জন্য ছুটে এলো না। রক্ত পড়ে দুর্বল হয়ে গেছে, বলল জ্যাকব। কাঁধের পেছন দিয়ে আরেকটা গুলি ঢুকিয়ে দাও, তাহলে নিশ্চিন্ত হওয়া যাবে। একটু ঘুরে ষাঁড়টার পেছন দিকে চলে গেল এডওয়ার্ড। গুলি করল, মুখ থুবড়ে পড়ল জন্তুটা। কাছে গিয়ে দাঁড়ালো 3 জন। জ্যাকব বলল, কমপক্ষে 50 টন ওজন হবে। চামড়া ছাড়িয়ে কাটাকুটি করতে অনেক সময় লাগলো। অবশেষে মাংস চামড়া সব গাড়িতে বোঝাই দিয়ে রওনা হলো ওরা। কুটিরে যখন পৌঁছলো তখন সন্ধ্যা হয়ে গেছে। পরদিন কিছুটা মাংস নিজেদের জন্য রেখে বাকিটুকু আর চামড়াটা গাড়িতে চাপিয়ে লিমিংটনের পথে রওনা হলো জ্যাকব। ফিরল দুধ রাখবার কয়েকটা পাত্র, ছোট একটা দুধ থেকে মাখন তুলবার যন্ত্র আর একটা দুধ দোয়ানোর পাত্র নিয়ে। এত সব জিনিস কেনবার পরে ওর হাতে বেশ মোটা অঙ্কের টাকা রয়ে গেছে। বাড়িতে ফিরেই জ্যাকব হামফ্রেকে প্রশ্ন করল, তোমার গরুর খবর কি? আজ আর ওর কাছে যায়নি, খাবারও দেয়নি। আশা করি কাল থেকেই পোষ মানতে শুরু করবে। খাবার দাওনি? বাচ্চাটা মরে যাবে না? না, বাচ্চা খাবে তো মায়ের দুধ। একদিন না খেলে দুধ বন্ধ হয় না। পরদিন সকালে হামফ্রে গেল গরুর কাছে। প্রথম প্রথম খুব তেজ দেখালো গাভীটা। শিং বাগিয়ে গুঁতো দিতে এলো, পা দিয়ে চাটি লাগানোর চেষ্টা করলো। হামফ্রে ভয় পেল না। ওর আওতার বাইরে থেকে কিছু ঘাস এগিয়ে দিল। 1.5 দিনের বেশি হয়ে গেছে না খেয়ে আছে গরুটা। ঘাস পেয়ে হামলে পড়ে খেতে লাগলো। এর ফাঁকে একটু একটু করে ওটার একেবারে কাছে চলে গেল হামফ্রে। হাত বুলিয়ে দিতে লাগলো গায়ে। ঘাসটুকু শেষ হতে কিছু খড় এনে দিল। তারপর আবার হাত বুলিয়ে দিতে লাগলো। অনেকক্ষণ চলল এরকম। অবশেষে গোয়াল ছেড়ে বেরিয়ে এলো হামফ্রে। পরের 2 সপ্তাহ ও প্রতিদিন খাবার নিয়ে দিল গরুটাকে, আদর করল। প্রতিবারই দেখা গেল আগের চেয়ে শান্ত আচরণ করছে গরু। অবশেষে 15 দিনের দিন যখন হামফ্রে গেল খাবার নিয়ে, মাথাটা পর্যন্ত নাড়ল না গরুটা। অর্থাৎ অন্তত হামফ্রেকে আর ওর অপছন্দ নয়। এরপরের 2 সপ্তাহ হামফ্রে আর নিজে খাবার দিল না। গরুর কাছে গেল, তবে খাবার দেওয়ালো অ্যালিসকে দিয়ে, যাতে ওর মতো অ্যালিসকেও চিনে ফেলে গরুটা। বাছুরের বয়স যখন 1 মাস হলো, তখন প্রথমবারের মতো হামফ্রে দুধ দোয়ানোর চেষ্টা করল। বলা বাহুল্য, পা ছুঁড়ে চাটি মেরে ভয়ানক বাধা দিল গরুটা, কিন্তু দমল না হামফ্রে। চেষ্টা চালিয়ে যেতে লাগলো। অবশেষে 10 দশেকের মাথায় ও পারল দুধ দোয়াতে। খুব শিগগিরই অ্যালিসও শিখে গেল দুধ দোয়ানো। কয়েকদিন পর ওরা শেষ পরীক্ষাটা করল। বাছুর আটকে রেখে গরুটাকে ছেড়ে দিয়ে এলো উঠানের বাইরে কিছু দূর একটা ফাঁকা জায়গায়। পুরো একটা বেলা উদ্বেগের ভেতর কাটালো ওরা। গরুটা ফিরে আসবে তো, নাকি গিয়ে যোগ দেবে পালের অন্যগুলোর সাথে? ঘন্টা 3 পর স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। না, ফিরে এসেছে গরু, আর চিন্তা নেই। পুরোপুরি পোষ মেনেছে ওটা। বেশ কয়েক সপ্তাহ কেটে গেছে। তারপর জ্যাকব একদিন হামফ্রে বলল, আমাকে একটা কুকুর এনে দেবে লিমিংটন থেকে? আমাকে একটা বিল্লির বাচ্চা, অ্যালিস বলল। দেব, বলল বুড়ো। স্মোকারের বয়স অবশ্য খুব বেশি হয়নি, তবু এক বাড়িতে 2টো কুকুর থাকতে পারে। আমারও তাই মনে হয়, বলল এডওয়ার্ড। দেখো 2টো কুকুরের বাচ্চা জোগাড় করতে পারো কিনা, তাহলে আমার নিজের একটা হতো। ঠিক আছে, সেজন্য লিমিংটনে যেতে হবে না,
বনের ওপাশে আমার এক বন্ধু আছে, ওই দিতে পারবে, তবে একটু সময় লাগবে বোধ হয়। এখন বাচ্চা আছে কিনা কে জানে, অনেকদিন দেখা হয় না ওর সাথে। দেখি কাল একবার চক্কর দিয়ে আসি। আমার বিড়ালের বাচ্চা, অ্যালিস চিৎকার করে উঠল। চিন্তা করো না, পেয়ে যাবে। পরদিন ভোরে বেরিয়ে গেল জ্যাকব। ফিরল তার পরদিন, ফিরে জানালো বন্ধু প্রতিশ্রুতি দিয়েছে 2টো কুকুরের বাচ্চা ওকে দেবে। ও বাচ্চা দুটো বেছেও রেখে এসেছে। স্মোকার যে জাতের সেই একই জাতের, কিন্তু সমস্যা হলো মাত্র 2 সপ্তাহ ওগুলোর বয়স। আপাতত কিছুদিন মায়ের কাজ ছাড়া করা যাবে না। 3-4 মাস বয়সের সময় আরেকবার যেতে হবে জ্যাকবকে ওগুলো আনবার জন্য। শুনে সবাই মোটামুটি খুশি হলো, কিন্তু অ্যালিস বলল, আমার বিড়ালের বাচ্চা? হবে হবে, কাল লিমিংটন যাব, নিয়ে আসবো। পরদিন অ্যালিসের মুরগি খামার থেকে গোটা 40 মুরগি নিয়ে গাড়িতে বোঝাই দিল জ্যাকব। রওনা হলো লিমিংটনের দিকে। মুরগির সংখ্যা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে এখন কিছু বিক্রি করে না এলে কদিন পরে ওদের খাওয়ানো এক সমস্যা হয়ে দাঁড়াবে। সন্ধ্যায় ফিরে এলো জ্যাকব। সবাই উৎফুল্ল হয়ে দেখল প্রত্যেকের জন্য এক প্রস্থ করে নতুন পোশাক কিনে এনেছেও। তাছাড়া অ্যালিসের জন্য কিছু সুই সুতো, হামফ্রের জন্য একটা বন্দুক, একটা সাদা নরম তুলতুলে বিড়াল ছানা আনতে ভোলেনি। বিড়ালের বাচ্চা পেয়ে ভীষণ খুশি অ্যালিস আর এডিথ। হামফ্রেও খুশি বন্দুক পেয়ে। ওগুলো নিয়ে ওরা এমন মেতে উঠল যে রাতে খাওয়ার কথাও প্রায় ভুলতে বসল সবাই। শেষ পর্যন্ত জ্যাকব নিজে খাবার দাবার সব টেবিল এনে না দিলে সে রাতে বোধহয় কারো খাওয়া হতো না। সময় গড়িয়ে আবার নভেম্বর এসেছে। একদিন সন্ধ্যার বেশ কিছুক্ষণ পর জ্যাকব আর এডওয়ার্ড ফিরল শিকার করে। ভালো একটা হরিণ মেরেছো রাজ। রাতে খাওয়ার সময় জ্যাকব বলল, অ্যালিস, কাল দুপুরে ভালো কিছু রান্না করবে। কালকের দিনটা আমরা বিশেষভাবে পালন করব। অবাক হলো সবাই। অ্যালিস প্রশ্ন করল, কেন জ্যাকব? কেন আন্দাজ করতে পারছো না? যদি না পারো এখন আমি বলবো না, কাল খাওয়ার সময় একবার বলবো। নিজেদের ভেতর নানা রকম জল্পনা কল্পনা করতে করতে শুতে গেল 4 ভাই বোন। পরদিন নাস্তা সেরেই এডিথকে নিয়ে রান্নার আয়োজনে লাগলো অ্যালিস। জ্যাকবও সাহায্য করল ওকে। হরিণের মাংসের কাবাব, ঝোল এবং অ্যাপল পাই রাঁধল ওরা। এছাড়াও একজোড়া মুরগি রোস্ট করল। সত্যি কথা বলতে কি, ওদের অবস্থার তুলনায় একটু বেশি ভালো খাবারগুলো। এখানে আসবার পর তো বটেই, বাবা মারা যাওয়ার পর যে কয়দিন বাড়িতে ছিল এত ভালো খাবার ওরা খেয়েছে কিনা সন্দেহ। টেবিলে খাবার সাজানো হলো। জ্যাকবের নির্দেশে কদিন আগে কেনা নতুন পোশাক পরে খেতে এসে বসল সবাই। খাওয়া শুরু করবার আগে সবার পক্ষ থেকে প্রার্থনা করল জ্যাকব। তারপর জিজ্ঞেস করল, এখন আন্দাজ করতে পারোনি তোমরা কেন এই ভোজের আয়োজন? বোকার মতো মুখ করে মাথা নাড়ল সবাই। তাহলে শোনো, আজ থেকে ঠিক 12 মাস আগের এই দিনে তোমাদেরকে এই কুটিরে নিয়ে এসেছিলাম আমি। বুঝতে পারছো এখন? কি বলছো তুমি? প্রায় চেঁচিয়ে উঠল এডওয়ার্ড। এত তাড়াতাড়ি 1 বছর হয়ে গেল? হ্যাঁ, কাজের ভেতর ডুব দিয়ে থাকলে সময় কোন দিক দিয়ে চলে যায় টেরই পাওয়া যায় না। আচ্ছা, একটা কথা বলো তো, এই 1 বছর আর্নুডে থাকলে যেমন কাটাতে তেমন আনন্দে কেটেছে নাকি না? কোনো সন্দেহ নেই আর্নুডের চেয়ে অনেক ভালো সময় কেটেছে, বলল হামফ্রে। আর্নুডে তো আমরা অনেক সময় ভেবে পেতাম না কি করে সময় কাটাবো, কিন্তু এখানে আসার পর প্রতিটা দিন মনে হয়েছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। হ্যাঁ, আমারও তাই মত, এডওয়ার্ড বলল। বিশ্বাসই হতে চাইছি না 1 বছর হয়ে গেল। কত রকম কাজ শিখেছি এর ভেতর। আমিও, বলল অ্যালিস। সবসময় কাজে ব্যস্ত থাকি, একটু খারাপ লাগে না। আমারও খারাপ লাগে না, যোগ করলো ছোট্ট এডিথ। জ্যাকব বলল, সেদিন যাদের আর্নুড থেকে নিয়ে এসেছিলাম তারা আর তোমরা এক, কে বিশ্বাস করবে? তোমাদের স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো হয়েছে, মুখের ফ্যাকাশে ভাব কেটে গেছে। নিখুঁত সাহেব আর বিবি সাহেব না হয়ে তোমরা কাজের মানুষ হয়েছ। আর কি চাই? ঈশ্বরের কাছে প্রার্থনা করি অনেক অনেক দিন হোক তোমাদের পরমায়ু। দ্বিতীয়বারের মতো শীত এসেছে ওদের বনচর জীবনে। আবার ওরা প্রায় গৃহবন্দী। সপ্তাহে 1 বা 2 বার এডওয়ার্ডকে নিয়ে শিকারে যায় জ্যাকব। আগের মতোই নিজেদের প্রয়োজনীয় মাংস রেখে বাকিটুকু লিমিংটন নিয়ে গিয়ে বিক্রি করে আসে বুড়ো। এডিথ আর অ্যালিসকে নিয়ে নানা রকম ঘরের কাজ করে হামফ্রে। কয়েক সপ্তাহের ভেতর শীতের তীব্রতা এমন ভীষণ রূপ নিল যে বুড়ো জ্যাকবের পুরনো ব্যথা মাথা চাড়া দিয়ে উঠল। এই ব্যথা নিয়েও বার 2 শিকারে গেল এডওয়ার্ডকে নিয়ে। তারপর আর পারল না। শিকার বন্ধ মানে খাওয়া বন্ধ, সুতরাং শিকারে যেতেই হবে। এডওয়ার্ড হামফ্রেকে নিয়ে যেতে শুরু করল। এডওয়ার্ড কতটা পাকা শিকারী হয়ে উঠেছে এবার তার প্রমাণ পাওয়া গেল। সত্যি কথা বলতে কি, প্রতি 10 বারে খুব বেশি হলে 1 বার খালি হাতে বাড়ি ফিরল 2 ভাই। জ্যাকব মনে করে এডওয়ার্ড এবং হামফ্রের পক্ষে লিমিংটনে যাওয়া এখনও নিরাপদ নয়, সুতরাং মাংস বিক্রি করতে ও একাই যায়। কিন্তু কদিন পর দেখা গেল
এই কাজটাও খুবই কষ্টকর হয়ে উঠেছে ওর পক্ষে। বুড়ো মানুষটার জীবনী শক্তি নিঃশেষ হয়ে আসছে যেন। তবু দাঁতে দাঁত চেপে ও চালিয়ে যেতে লাগলো লিভিংটনে যাওয়া। এখনও যদি এডওয়ার্ড বা হামফ্রেকে কেউ চিনে ফেলে, ওর এত প্রয়াস, এত প্রচেষ্টা সব নিষ্ফল হয়ে যাবে। হামফ্রে সবসময় ব্যস্ত। কয়েকদিন পরপরই নতুন কিছু একটা করে তাক লাগিয়ে দেয় সবাইকে। একদিন সন্ধ্যায় এডিথ, অ্যালিস, এডওয়ার্ড, জ্যাকব দেখল কি যেন বানাচ্ছে সে, কিন্তু কি তা ওরা ধরতে পারল না। জিজ্ঞেস করল। ব্যাপারটা আপাতত গোপনীয়। সরু একটা হ্যাজেলের ছড়ি বাঁকা করতে করতে হামফ্রে জবাব দিল, যদি এটা দিয়ে কাজ হয় তাহলে বলবো, আর যদি না হয় আমার খাটুনিটুকু জলে গেল। যা হোক, কালই দেখা যাবে। পরদিন ভোরে নাস্তা না করেই বেরিয়ে গেল হামফ্রে। যখন ফিরল তখন নাস্তার সময় পেরিয়ে গেছে। একটা খরগোশ ওর হাতে। আমার কায়দাটা কাজে লেগেছে, বলল হামফ্রে। নিশ্চয়ই বুঝতে পারছো কি বানাচ্ছিলাম। তা পেরেছি, বলল এডওয়ার্ড, কিন্তু বুদ্ধিটা তোর মাথায় এলো কি করে? গতবার গরমের সময় জ্যাকব কিছু বই এনেছিল, ভ্রমণ কাহিনী, মনে আছে? ওগুলোই পড়েছি। বই পড়ে অবশ্য ভালো বুঝতে পারিনি, তবু চেষ্টা করে দেখলাম, কাজে লেগে গেল। আরও কয়েকটা ফাঁদ বানাবো, তাহলে মাঝে মাঝে খাবারের স্বাদ বদলানো যাবে। সত্যি সত্যি আরও কয়েকটা ফাঁদ তৈরি করলো হামফ্রে। সেগুলো পেতে রেখে এলো বনের ভেতর। প্রতিদিনই ভোরে ও বেরিয়ে যায় ফাঁদে কি পড়ল দেখবার জন্যে, এবং প্রায় প্রতিদিনই ফিরে আসে একটা কি দুটো জ্যান্ত খরগোশ নিয়ে। কয়েকদিন পরেই অন্য কি একটা নিয়ে যেন লাগলো ও। ভাই বোনদের প্রশ্নের জবাবে আগের মতোই বলল, এখন কিছু বলবে না, কায়দাটা যদি কাজ করে তাহলে বলবে। রোজ ভোরে ও বেরিয়ে যায়, ফেরে বেশ বেলা করে। সন্ধ্যায়ও চাঁদ উঠবার পর বেরিয়ে যায়, ফেরে অনেক রাতে। বেশ কিছুদিন চলল এরকম, কিন্তু কোনোদিন ভুলে উচ্চারণ করল না কোথায় যায়, কি করে। তুষারপাত শুরু হলো একদিন। চারদিক আধার করে ঝরে চলল পেঁচা তুলোর মতো বরফের কণা, কিন্তু হামফ্রের বাইরে যাওয়া বন্ধ হলো না। সকাল সন্ধ্যায় আগের মতোই বেরোতে লাগলো, ফিরতে লাগলো আরও দেরি করে। এক সপ্তাহ পর একটু কমল তুষার পড়া। গাছের ডালে পাতায় জমে গেছে শ্বেত শুভ্র স্তর। মাটিতেও ফেনার মতো হালকা তুষার, পা ফেললেই ডুবে যেতে হয় হাঁটু পর্যন্ত। এই সময় একদিন সকালে উত্তেজিত ভঙ্গিতে ঘরে ঢুকলো হামফ্রে। এডওয়ার্ড, বলল ও, খরগোশের চেয়ে বড় কিছু একটা ধরেছি এবার, তাড়াতাড়ি চলো, আমি একা আনতে পারবো না। জ্যাকব, তোমার বাতের ব্যথা নিশ্চয়ই কমেনি? না, তবু আমি পারবো যেতে। তুমি কি ধরেছো দেখবো না? 2 মাইলের বেশি হাঁটতে হবে কিন্তু। অসুবিধে নেই, চলো। ঠিক আছে, তোমাদের বন্দুকগুলো নিয়ে নাও সঙ্গে, কাজে লাগতে পারে। হামফ্রের পেছন পেছন চলল ওরা। অবশেষে পৌঁছল একগুচ্ছ দীর্ঘ ঝাঁটানো গাছের কাছে। গাছগুলোর পাশে এক জায়গায় বড়সড় একটা গর্ত। লম্বায় হবে 8 ফুট, চওড়ায় 6 আর গভীরতায় 9 ফুট মতো। এই হলো আমার নতুন ফাঁদ। একটু গর্বিত শোনালো হামফ্রের কণ্ঠস্বর। আর কি আটকেছি দেখতে পাচ্ছ তো? জ্যাকব আর এডওয়ার্ড একটু ঝুঁকে তাকালো গর্তটার ভেতর। দেখল বাচ্চা একটা ষাঁড় ক্রুদ্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। স্মোকারও এগিয়ে এসে উঁকি দিয়েছে গর্তের ভেতর, এবং সঙ্গে সঙ্গে শুরু করেছে হিংস্র চিৎকার, যেন এক্ষুনি লাফিয়ে পড়ে টুটি টিপে ধরবে ষাঁড়টার। কিন্তু একে তুমি আটকালে কি করে? জিজ্ঞেস করলো এডওয়ার্ড। সোজা গর্ত খুঁড়ে ওপরে ডালপালা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর ডালপালার উপর জমেছে তুষার। শীতকালে বেশিরভাগ সময় এই জায়গাতেই থাকে গরুর পাল। বড় বড় গাছগুলোর নিচে আশ্রয় নিতে পারে। বাড়ি থেকে বড় এক বোঝা খড় এনে গর্তটার উপর এবং আশেপাশে ছড়িয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম খড় খেতে খেতে কোনো গরু যদি গর্তের উপর আসে তাহলে আটকে পড়বে। দেখতেই পাচ্ছ, তাই পড়েছে। এবারও আমাদের এক হাত নিলি তুই হামফ্রে, বললে এডওয়ার্ড। এখন কি গুলি করব? জান তো ওঠানো যায় না। হয়তো যায়, বলল জ্যাকব, কিন্তু লাভ কি? এখন না হলেও পরে তো মারতেই হবে। এরকম একটা ষাঁড় কিছুতেই পোষ মানবে না। ঠিক আছে, তাহলে মারো। এই যে ওপরের দিক তাকিয়েছে। বন্দুক তাক করলো এডওয়ার্ড। ষাঁড়টার মাথা লক্ষ্য করে গুলি করল। এক গুলিতেই ধরাশায়ী হলো ফাঁদে পড়া যন্ত্রটা। এরপর বাড়ি ফিরে এলো ওরা। গাড়ি, ঘোড়া আর রশি নিয়ে আবার গেল। রশি বেঁধে টানা হ্যাচটা করে গর্ত থেকে তুলে আনলো ষাঁড়টাকে। টানা হ্যাচটার কাজে টাট্টু ঘোড়া বিলি খুব সাহায্য করল। তা না হলে ওদের 3 জনের পক্ষে ওটাকে গর্তের বাইরে আনা সম্ভব হতো না। চামড়া ছাড়াতে বসলো জ্যাকব। হামফ্রে বলল, পরের বার আর এত কষ্ট হবে না ওঠাতে। আমি একটা চরকি কল বানিয়ে ফেলবো। কুয়ো থেকে বালতি তোলার মতোই সহজে গরুও তুলে ফেলতে পারবো। চমৎকার মাংস হবে, জ্যাকব বলল। খুব বেশি হলে 18 মাস বয়স এটা। চামড়া ছাড়িয়ে গরুটাকে টুকরো টুকরো করে গাড়িতে তুলল ওরা। তারপর ফিরে এলো বাড়িতে। ওই দিনই সন্ধ্যার পর হামফ্রে গিয়ে গর্তের উপর ডালপালা সাজিয়ে ফাঁদটাকে আবার পেতে রেখে এলো।
রাতে খাওয়ার সময় এডওয়ার্ড হামফ্রিকে জিজ্ঞেস করল, এত বড় একটা গর্ত একা একা ঘুরেছিস, নিশ্চয়ই অনেক সময় লেগেছে। তা তো লেগেছেই, রোজ সকাল সন্ধ্যায় এত সময় বাইরে থাকতাম কেন, বুঝতে পারোনি? প্রথম দিকে তেমন কষ্ট হয়নি, কিন্তু গর্ত যত গভীর হয়েছে কষ্ট তত বেড়েছে। উপর নিচে ওঠানামা করার জন্য মই ব্যবহার করতে হয়েছে আমাকে। ঝুড়ি ভর্তি মাটি নিয়ে মই বেয়ে উপরে উঠেছি, তারপর আবার নেমে গেছি। সত্যি হামফ্রে, ধৈর্য বটে তোর। আমি হলে কিছুতেই পারতাম না এমন ধৈর্যের কাজ। শীতের বাকি দিনগুলো দ্রুত চলে গেল। উল্লেখ করবার মতো ঘটনা সামান্যই ঘটল। বুড়ো জ্যাকব বাতের ব্যথায় কম বেশি কুটিরে আটকে পড়ে রইল। এডওয়ার্ড একা একাই স্বীকার করল বেশিরভাগ সময়। মাঝে মাঝে হামফ্রেকে পেল সঙ্গী হিসেবে। হামফ্রে আগের মতোই ভয়ানক ব্যস্ত। প্রতি সপ্তাহে একটা দুটো প্রয়োজনীয় জিনিস তৈরি করছে। শুধু যে নিজের কথা ভেবে করছে এমন নয়। এডিথ, অ্যালিস, এডওয়ার্ড, জ্যাকব সবার সুবিধা অসুবিধার দিকে ওর সমান নজর। এর ভেতর আরও দুটো গরু আটকা পড়েছে ওর ফাঁদে। দুটোই বাছুর, একটা এড়ে একটা বকনা। 1 বছর বা মাস 15 করে বয়স হবে দুটোরই। দুটোকেই জ্যান্ত তুলে এনেছে এবং পোষ মানিয়েছে। বাছুর দুটোকে গর্ত থেকে তুলবার ব্যাপারে ওর সেই চরকিকল খুব সাহায্য করেছে। অবশ্য এডওয়ার্ড আর বিলির সাহায্য নিতে হয়েছে। আর পোষ মানিয়েছে ওর সেই সহজ পদ্ধতি প্রয়োগ করে। একটানা 1 সপ্তাহ না খাইয়ে রেখেছে, তারপরে একটু একটু করে খাবার দিয়েছে, আদর করেছে। মাসখানেকের মধ্যেই মোটামুটি পোষ পেনে গেছে ওগুলো। এর ভেতর জানুয়ারি মাস এসে গেল। বনের ওপাশ থেকে কুকুরের বাচ্চা দুটো আনবার সময় হয়েছে। কিন্তু জ্যাকবের বাতের ব্যথা কমেনি একটু। ওর পক্ষে যাওয়া সম্ভব না এতটা পথ। এদিকে হামফ্রে প্রায় প্রতিদিনই তাড়া লাগায়। তুমি তো যেতে পারবে না, বুঝতে পারছি, আমাকে বা এডওয়ার্ডকে যাওয়ার অনুমতি দাও। প্রতিবারই জ্যাকব বলে, আর কদিন ধৈর্য ধরো, শিগগিরই আমি ভালো হয়ে যাব। সপ্তাহ 2 কেটে যাওয়ার পরও যখন জ্যাকবের ভালো হওয়ার কোনো লক্ষণ দেখা গেল না, তখন নিরুপায় হয়েই ও এডওয়ার্ডকে অনুমতি দিল যাওয়ার। বন্ধুর নাম এবং কোন পথে গেলে সে যে বাড়িতে কাজ করে সেখানে পৌঁছানো যাবে বলে দিল। সেই সাথে সাবধান করে দিল, পরিচয় দেবার সময় যেন বলে ওর নাম এডওয়ার্ড আর্মিটেজ, না হলে বিপদ হতে পারে। পরদিন সকালে সামান্য কিছু টাকা সাথে নিয়ে বিলির পিঠে চেপে রওনা হলো এডওয়ার্ড। মাঝারি গতিতে ঘোড়া ছুটিয়ে 2 ঘন্টার ভেতর এডওয়ার্ড নিউ ফরেস্টের অপর প্রান্তে চলে এলো। জ্যাকবের বন্ধুর মনিবের বাড়িতে যখন পৌঁছল তখনও দুপুর হয়নি। বাড়িটা নিউ ফরেস্টের চিফ ওয়ার্ডেনের সদর দপ্তর এবং আবাস। বিরাট বাড়িটার সামনে পৌঁছে ঘোড়া থেকে নামলো এডওয়ার্ড। একটা খুঁটির সাথে লাগাম পেঁচিয়ে রেখে বাগানের ভেতর দিয়ে এগিয়ে চলল ও। দরজার সামনে এসে মৃদু করাঘাত করল কপাটে। বছর 14 বয়সের অপরূপা একটি মেয়ে দরজা খুলে দিল। বনরক্ষী অসওয়াল্ড প্যাট্রিজের সঙ্গে দেখা করতে চাই, এডওয়ার্ড বলল। উনি কি বাড়িতে আছেন? না, অসওয়াল্ড তো বনে গেছে। কখন ফিরবে বলতে পারো? সন্ধ্যার আগে নয়, অবশ্য শিকার আগে আগে পেয়ে গেলে আগেও ফিরতে পারে। দেখো, আমি অনেক দূর থেকে এসেছি ওর সঙ্গে দেখা করার জন্য। এখন ফিরে গেলে আবার আসতে হবে। ওর স্ত্রী নেই বা অন্য কেউ যার সাথে একটু কথা বলতে পারি? না, তেমন কেউ নেই। কোনো খবর থাকলে আমাকে দিয়ে যেতে পারো। অসওয়াল্ড এলে আমি জানাবো। আমার নানা জ্যাকব আর্মিটেজকে 2টো কুকুরের বাচ্চা দিতে চেয়েছিলেন উনি। নানা অসুস্থ, তাই আমাকে পাঠিয়েছেন নেয়ার জন্য। একটু চিন্তিত দেখালো মেয়েটিকে। অনেক রকম কুকুরই আছে আমাদের বাড়িতে, ছোট বড় বুড়ো বাচ্চা, কিন্তু অসওয়াল্ড কাউকে 2টো বাচ্চা দিতে চেয়েছে কিনা আমি ঠিক জানি না। আমি তাহলে অপেক্ষা করি যতক্ষণ না মিস্টার অসওয়াল্ড আসছেন। একটু দাঁড়াও, আমি বাবার সঙ্গে কথা বলে আসি। 1 কি 2 মিনিটের ভেতর ফিরে এলো মেয়েটা। বলল, ভেতরে এসো, বাবা আলাপ করবে তোমার সাথে। সম্মান জানানোর ভঙ্গিতে মাথা নুইয়ে মেয়েটার পেছন পেছন বাড়ির ভেতর ঢুকে গেল এডওয়ার্ড। বড়সড় একটা ঘরে ওকে নিয়ে এলো মেয়েটা। ঘরের মাঝখানে লম্বা একটা টেবিলের একপাশে বসে আছেন এক ভদ্রলোক। মনোযোগ দিয়ে কি যেন একটা পড়ছেন। তার দিকে এক পলক তাকিয়েই চমকে উঠল এডওয়ার্ড। ভেতরে ভেতরে ঘেমে উঠবার অবস্থা হলো। রাউন্ড হেডরা যে ধরনের পোশাক পরে ঠিক তেমন ছাটকাট লোকটার পোশাকের। টেবিলের পাশে একটা চেয়ারের উপর রাখা তার ছুঁচালো মাথাওয়ালা হ্যাটটা, তার পাশে একটা দীর্ঘ তরবারি। দরজার মুখে দাঁড়িয়ে পড়ল এডওয়ার্ড। ভেবে পাচ্ছে না কি করবে। ও দুঃস্বপ্নেও ভাবেনি বাড়ির মালিক একজন রাউন্ড হেড হতে পারে। এই যে বাবা, ছেলেটা। বলতে বলতে ঘরের অন্য প্রান্তে গিয়ে আগুনের পাশে একটা চেয়ারে বসে পড়ল মেয়েটা। ভদ্রলোক মুখ তুলে তাকালেন না। যেমন পড়ছিলেন তেমন পড়ে চললেন। ভীষণ অপমানিত বোধ করল এডওয়ার্ড। মুখ চোখ লাল হয়ে উঠল ওর। ভুলে গেল কর্নেল বিভারলির ছেলে নয়, সাধারণ এক বনরক্ষী জ্যাকব আর্মিটেজের নাতি হিসেবে সে এসেছে এখানে। ভাগ্য ভালো, অনেকক্ষণ লাগলো ভদ্রলোকের হাতের কাগজটা পড়ে শেষ করতে। এর মধ্যে সামনে নিল এডওয়ার্ড।
অবশেষে মুখ তুললেন ভদ্রলোক। অদ্ভুত তীক্ষ্ণ একজোড়া চোখ জলজল করছে তার লম্বাটে মুখে। হ্যাঁ, এবার বলো, কি জন্য এসেছো তুমি? ভদ্রলোক জিজ্ঞেস করলেন। আমি স্যার এসেছিলাম অসওয়াল্ড প্যাট্রিজের কাছে। উনি আমার নানাকে দুটো কুকুরের বাচ্চা দেবেন বলেছিলেন। কি নাম তোমার নানা? জ্যাকব আর্মিটেজ। আর্মিটেজ? টেবিলের উপর থেকে কাগজ তুলে নিয়ে চোখ বোলাতে লাগলেন ভদ্রলোক। আর্মিটেজ জ্যাকব, হ্যাঁ এই তো নামটা। বনরক্ষী। এখন আমার সাথে দেখা করেনি কেন ও? কী কারণে উনি আপনার সঙ্গে দেখা করবেন স্যার? খুব সহজ কারণ, নিউ ফরেস্টের সার্বিক দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছে পার্লামেন্ট। দায়িত্ব নিয়েই আমি বিজ্ঞপ্তি প্রচার করেছি, যারা বনে কাজ করে তারা যেন অবিলম্বে আমার সাথে দেখা করে, যাতে করে আমি সিদ্ধান্ত নিতে পারি কাকে কাজে বহাল রাখা যাবে, কাকে যাবে না। আমার নানা তো স্যার এসবের কিছুই শোনেননি। রাজার আদেশে ওকে বনরক্ষী হিসেবে নিয়োগ করা হয়েছিল। গত 2-3 বছর ধরে উনি বেতন পাচ্ছেন না, সেজন্য খুব অসুবিধায় আছেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি জ্যাকব আর্মিটেজের সাথেই থাকো? হ্যাঁ, বছরখানেক হলো উনি আমাদের নিয়ে এসেছেন। আমাদের মানে? আমরা 4 ভাই বোন, আমরা 4 জনই এখন ওর সাথে থাকি। বলছিলে 2-3 বছর ধরে তোমার নানা বেতন পায় না, তাহলে তোমাদের চলে কি করে? আর সব বনরক্ষীদের কিভাবে চলে? আমাকে প্রশ্ন করো না, আমার প্রশ্নের জবাব দাও। কি করে চলে তোমাদের সংসার? সামান্য কিছু জমি আছে আমার নানার, সেখানে চাষ করি আমরা। তাছাড়া আমাদের একটা ট্রাক্টর, একটা গাড়ি, কিছু শুয়োর এবং কিছু গরুও আছে। এতেই চলে যায়? চালাতে জানলে চলে। কথা তুমি ভালোই বলতে পারো, কিন্তু জ্যাকব আর্মিটেজ সম্পর্কে আমি একটু আধটু জানি। কার সহযোগী হিসেবেও কাজ করতে তাও জানি। যাকে, অন্য একটা প্রশ্ন করি, তুমি এসেছো দুটো কুকুরের বাচ্চা নিতে, তাই না? মাথা ঝাঁকালো এডওয়ার্ড। কি করবে কুকুর দিয়ে? ভদ্রলোক আচমকা ছুড়ে দিলেন প্রশ্নটা। একটু থতমত খেলেও মুহূর্তের সামনে নিল এডওয়ার্ড। বলল, ভালো জাতের একটা কুকুর আমাদের আছে, তবু আরও দুটো চাইছি, কারণ যেটা আছে সেটা তো মারা যেতে পারে। এখন যে কুকুরটা আছে ওটা কি কাজে লাগে তোমাদের? শিকারের সময় সঙ্গে থাকে। তাহলে শিকার করছো, তোমরা শিকার করো? আমি এই প্রশ্নের জবাব দিতে বাধ্য নই, বলে এডওয়ার্ড। কোন অধিকারে আপনি জানতে চাইছেন? অধিকার? তাহলে ছোকরা, তোমাকে দেখাই। টেবিলের উপর থেকে একটা কাগজ তুলে নিলেন ভদ্রলোক। এদিকে এসো, এটা হচ্ছে আমার নিয়োগপত্র, পার্লামেন্ট থেকে দেওয়া হয়েছে। নিশ্চয়ই লেখাপড়া জানো না তুমি, জানলে নিজে পড়ে দেখে বুঝতে পারতে আমি সত্যি বলছি কিনা। পায়ে পায়ে টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো এডওয়ার্ড। ভদ্রলোকের হাত থেকে কাগজটা নিয়ে পড়ল নিঃশব্দে। তারপর বলল, হ্যাঁ স্যার, আপনি ঠিক কথাই বলেছেন। পার্লামেন্ট আপনাকে নিয়োগ করেছে, কিন্তু কদিন আগে, ডিসেম্বরের 20 তারিখে আপনাকে চিঠিটা দেওয়া হয়েছে, মানে মাত্র 18 দিন। অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন ভদ্রলোক এডওয়ার্ডের দিকে, যেন বিশ্বাস করতে পারছেন না ও সত্যিই পড়তে পারে। তারপর প্রশ্ন করলেন, তাতে কি হয়েছে? হয়েছে স্যার, আমার নানা মানে জ্যাকব আর্মিটেজ 3 মাস ধরে বাতের ব্যথায় শয্যাশায়ী। এই সময়ের ভেতর তিনি কোনো হরিণ শিকার করেননি। তার আগে যে করেননি আমি তো বলছি না, করেছেন। তবে বোনটা তখনও রাজার সম্পত্তি ভেবেই করেছেন। রাজা তাকে চাকরি দিয়েছেন, সেই রাজা যখন বেতন দিতে পারছেন না, তখন বেঁচে থাকার জন্য তাকে কিছু করতে হবে না? রাজার কর্মচারী হিসেবে এতে তিনি কোনো দোষ দেখেননি। ও দেখেনি বলে কি দোষ হয়নি? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন ভদ্রলোক। হয়তো হয়েছে, কিন্তু সে দোষ রাজা চার্লসের কাছে, পার্লামেন্টের কাছে নয়। ডিসেম্বরের 20 তারিখের পর যদি উনি স্বীকার করতেন, তাহলে হয়তো পার্লামেন্ট তার দোষ ধরতে পারত। কোন পরিবেশে তুমি মানুষ হয়েছ স্পষ্ট বুঝতে পারছি। তোমার নানা ক্যাভালিয়ার কর্নেল বিভার্লির অধীনে কাজ করেছে, যদিও এখানে সে কথা লেখা নেই, তবে আমি জানি। শুধু নানা কেন, তার বাবাও বিভার্লিদের অধীনে কাজ করেছেন। আজ নানার যা কিছু সহায় সম্বল সবই বিভার্লিদের কল্যাণে। সেজন্য আমার নানা কৃতজ্ঞ ওদের প্রতি। সেই সূত্রে আমিও কৃতজ্ঞ। নানার মতো আমিও সম্মান করি বিভার্লিদের। বেশ বেশ, একটু থামলেন ভদ্রলোক, তারপর বললেন, কর্নেল বিভার্লির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, দুর্দান্ত সৈনিক ছিলেন। কিন্তু এখন যে পদে আমি আছি তাতে বর্তমান সরকারের বিরোধী কাউকে আবার বহাল করতে পারি না। স্যার, এডওয়ার্ড বলল, কর্নেল বিভার্লিকে আপনি যে শ্রদ্ধা দেখালেন সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু আমার নানা আপনার অধীনে কাজ করবেন না। আসলে পারবেন না। আপনি যদি কাজ দেন তবুও না। কাজ করার বয়স আর ওর নেই, অবশ্য প্রয়োজনও নেই। যেখানে নানার নিজেরই ছোট্ট একটা জমি আছে, বাড়ি আছে, হোক ছোট, তবু তো বাড়ি। ওর নামে পত্তনি আছে নিশ্চয়ই? জি না, পত্তনি ওর বাবার নামে। রাজা চার্লসের জন্মের আগে পেয়েছিলেন।
জ্যাকব আর্মিটেজের কী হও তুমি জানতে পারি? আমার মনে হয় আমি আগেই বলেছি, নাতি। ওর সাথেই থাকো তুমি? হ্যাঁ। ওর কুটিরেই বড় হয়েছ? না স্যার, আমি বড় হয়েছি আর্নুডে। কর্নেল বিভারলির ছেলেদের খেলার সাথে ছিলাম। ওদের সাথে লেখাপড়া শিখেছ? হ্যাঁ। আর্নুড যখন পুড়িয়ে দেওয়া হয় তখন তুমি কোথায় ছিলে? নানার বাড়িতে। দাঁতে দাঁত চেপে জবাব দিল এডওয়ার্ড। এডওয়ার্ডের ক্ষোভটুকু চোখ এড়ালো না ভদ্রলোকের। বললেন, বুঝতে পারছি তোমার মনের অবস্থা। পার্লামেন্টারিয়ান হলেও আমার বলতে দ্বিধা নেই, সৈন্যরা সেদিন কাজটা ভালো করেনি, একদম ভালো করেনি। কোনো জবাব দিল না এডওয়ার্ড, দাঁড়িয়ে রইল চুপচাপ। লোকটা সত্যি কথা শুনে বিস্মিত হয়েছে ও। সব রাউন্ড হেডই তাহলে খারাপ নয়। অনেকক্ষণ পর নীরবতা ভাঙল। আমি এবার যাই স্যার। অসওয়াল্ড প্যাট্রিজের জন্য আর দেরি করার কোনো অর্থ আছে বলে মনে হয় না। কেন কেন? যাদের আপনি নিয়োগ করছেন না তাদের কি শিকারের কুকুর রাখতে দেবেন? অসওয়াল্ড যখন কথা দিয়েছিল তখন আমি নিযুক্ত হইনি। একটু হেসে ভদ্রলোক বললেন, সুতরাং ও যদি তোমাদের দুটো কুকুরছানা দেয় আমি বাধা দেব না, কিন্তু সাবধান, ওই কুকুর নিয়ে হরিণ শিকার করতে বেরিয়েও না। যদি ধরা পড়ো শাস্তি তোমাকে পেতেই হবে। এখন যাও, রান্নাঘরে গিয়ে কিছু খেয়ে নাও। অসওয়াল্ড যতক্ষণ না ফিরছে ইচ্ছে হলে ততক্ষণ ওখানে অপেক্ষা করতে পারো। মাথা ঝাঁকালো এডওয়ার্ড। মেয়েটার দিকে তাকিয়ে হাসল একটু, তারপর বেরিয়ে গেল কামরা ছেড়ে। বাড়িতে ঢুকবার সময় এডওয়ার্ড খেয়াল করেছে রান্নাঘরটা কোথায়, সুতরাং একা একা সেখানে পৌঁছতে কোনো অসুবিধা হলো না। রান্নাঘরে ঢুকে ও দেখল ঘরটা ফাঁকা, কোনো মানুষ নেই। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে জানালার কাছে একটা চেয়ার টেনে বসে পড়ল এডওয়ার্ড। এসেছিলাম কুকুরের বাচ্চা নিতে, দেখা হয়ে গেল এক রাউন্ড হেডের সাথে, মনে মনে বলল ও। কিন্তু রাউন্ড হেড হলেও লোকটার উপর আমার রাগ হচ্ছে না কেন? কর্নেল বিভারলিকে সম্মান দেখিয়ে কথা বলেছে তাই? আর মেয়েটা কি মিষ্টি চেহারা, এমন মেয়ে। চিন্তার সুতো ছিঁড়ে গেল এডওয়ার্ডের। মেয়েটা সশরীরে হাজির রান্নাঘরে। ও, সে বলল, ফিবি নেই? একটু আগেও তো দেখে গেলাম এখানে। যাকে আমি দেখছি তোমার জন্য কিছু খাবার ব্যবস্থা করতে পারি কিনা। কিছুক্ষণের ভেতরেই একটা ঠান্ডা মুরগি আর হরিণের মাংসের পেস্ট্রি খুঁজে বের করলো সে, সাজিয়ে রাখলো টেবিলের উপর। তারপর বেরিয়ে গিয়ে এক জগ এল নিয়ে এলো। এসো খাও। এডওয়ার্ডের দিকে তাকিয়ে বলল মেয়েটা। সেই সকালে কি খেয়ে বেরিয়েছিল ভালো করে মনেও নেই এডওয়ার্ডের, সুতরাং দেরি না করে ও চেয়ারটা টেবিলের সামনে টেনে নিয়ে বসে পড়ল। মেয়েটা ব্যস্ত ভঙ্গিতে ঘুরতে লাগলো রান্নাঘরের এ কোণে সে কোণে। তোমার বাবার নাম হিদারস্টোন, তাই না? খেতে খেতে প্রশ্ন করলো এডওয়ার্ড। নিয়োগপত্রটা লেখা দেখলাম। হ্যাঁ। আর তোমার? ওই একই। তা জানি, আমি বলছি তোমার খ্রিস্টান নামের কথা। আমার নাম পেশেন্স হিদারস্টোন বলি রান্নাঘর থেকে বেরিয়ে গেল মেয়েটা। খাওয়া শেষ করে পরিতৃপ্তির সঙ্গে এক গ্লাস এল খাচ্ছে এডওয়ার্ড। এই সময় পেশেন্স হিদারস্টোন ফিরে এলো। অসওয়াল্ড এসে গেছে, উঠানে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ কষ্ট করে খবরটা দেওয়ার জন্য। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞেস করবো তোমাকে, রাজা এখন কোথায়? যতদূর শুনেছি হার্স্ট ক্যাসেলে। নিচু কণ্ঠে জবাব দিল মেয়েটা। অনেকেই তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছে, লাভ হয়নি বলে আর দাঁড়ালো না পেশেন্স, বেরিয়ে গেল রান্নাঘর ছেড়ে। রান্নাঘর থেকে বেরিয়ে পেছনের উঠানে এসে এডওয়ার্ড দেখল দীর্ঘদেহী শক্তপোক্ত এক লোক দাঁড়িয়ে আছে। তার পরনে শিকারের পোশাক, কাঁধে লম্বা একটা বন্দুক। তার কাছে গিয়ে আসবার কারণ জানালো এডওয়ার্ড। জ্যাকবের আবার নাতি আছে জানতাম না তো, বলল লোকটা। সত্যি কথা বলতে কি, ওর যে ছেলে মেয়ে আছে তাই তো জানতাম না। অনেকদিন ধরে আছে ওর সঙ্গে? এই 1 বছর কিছু বেশি। আগে আমি আনানুডে থাকতাম। তাহলে তুমি রাজার পক্ষে নাকি? যখন সময় হবে প্রাণ দেব রাজার জন্য। চারদিকে একবার তাকিয়ে নিল অসওয়াল্ড, তারপর বলল, আমিও। চলো আমরা কুকুরের খোয়ারের দিকে যাই। কুকুররা শুনলেও কাউকে কিছু বলতে পারবে না। খোয়ারের দিকে যেতে যেতে অসওয়াল্ডকে নতুন বন প্রধানের সাথে যা যা আলাপ হয়েছে সব বলল এডওয়ার্ড। যথেষ্ট সাহস দেখিয়েছ তুমি, অসওয়াল্ড বলল। সত্যি কথা বলতে কি একটু বেশি সাহস দেখিয়েছ। আমি হলে অনেক কথাই চেপে যেতাম। যা হোক, মিস্টার হিদারস্টোনের কথাগুলি মনে রেখো। হরিণ শিকার করতে গিয়ে ধরা পড়ো না। অনুমতি ছাড়া শিকারের শাস্তি কিন্তু সত্যি মারাত্মক। আমি ভয় করি না, কিন্তু সমস্যা হচ্ছে এখন থেকে শিকার করা মাংস আর বিক্রি করতে পারবো না। ধর চিন্তা করো না তো। শিকার যদি করতে পারো তো বিক্রিও করতে পারবে। আমার জানাশোনা কয়েকজনের নাম বলে দেব, তাদের কাছে নিয়ে যাবে। তোমার যেন কোনো বিপদ না হয় ওরা দেখবে। তবে বিক্রির ব্যাপারটা একটু গোপনেই সারতে হবে আর কি। ওরা যেখানে বলবে সেখানে তোমার পৌঁছে দিতে হবে। দাম অবশ্য নগদেই পেয়ে যাবে। আর শোনো, এখানে যদি আবার কখনো আসো বন্দুক আনবে না।
আর খেয়াল রাখবে, অপরিচিত কেউ যেন পেছন পেছন গিয়ে তোমার বাড়ি চিনে না আসে। এবার চলো, কুকুর দুটো তোমাকে দিই। খোয়ারের দরজা খুলে চমৎকার দুটো কুকুরের বাচ্চা বের করে আনলো অসওয়াল্ড। দুটোরই গলায় ফিতে বাঁধা। এডওয়ার্ডের হাতে দিতে দিতে বলল, জ্যাকবের কুটিরটা কোথায় আমাকে বলে যাও, তোমার সঙ্গে আমার দেখা করা দরকার হতে পারে। এক মুহূর্ত চিন্তা করলো এডওয়ার্ড। অসওয়াল্ড প্যাট্রিজের মুখটা ভালো করে দেখলো একবার। লোকটাকে ওর খাঁটি মনে হলো। মৃদু কণ্ঠে ওদের কুটিরের অবস্থান জানালো। শুনে মাথা ঝাঁকালো অসওয়াল্ড। বলল, ঠিক আছে, আমার মনে থাকবে। আচ্ছা, ওই যে বড় বড় ওক গাছগুলো যেখানে ঝোপের মতো হয়ে আছে, চেনো? ক্ল্যাম্প রয়্যাল? হ্যাঁ, চিনি। পরশুদিন খুব ভোরে ওখানে আসতে পারবে? যদি বেঁচে থাকি। ঠিক আছে, এবার তুমি চলে যাও। জ্যাকবকে আমার শুভেচ্ছা বলো। ঘোড়ায় চাপতে চাপতে এডওয়ার্ড বলল, বলবো, পরশু ভোরে ক্ল্যাম্প রয়্যালে দেখা হবে। মাথা ঝাঁকিয়ে ঘুরে দাঁড়ালো অসওয়াল্ড প্যাট্রিজ। এডওয়ার্ডও ছুটিয়ে দিল বিলিকে। ফিতে বাঁধা অবস্থায় পেছন পেছন ছুটল বাচ্চা কুকুর দুটো। গল্পকথন বাই কাওলাল চ্যানেলে আপনারা শুনছিলেন ক্যাপ্টেন ফ্রেডরিক মাইরেটের গল্প চিলড্রেন অব দ্য নিউ ফরেস্ট। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।